আমি এখন যে কবিতাটি পড়ছি এর নাম প্রকৃতির পুত্র। আমি কোনোদিন বিপ্লবী কবি হতে চাইনি, কিন্তু এই হতচ্ছাড়া দেশ আমাকে বাম দিকে ঠেলতে ঠেলতে এমন কবি পরিচিতি দিয়েছে যাতে পাঠকেরা আমার কাছ থেকে প্রত্যাশা করে গরম ভাতের মতো গনগনে উত্তপ্ত কবিতা। আমার কবিতায় বারুদ ভরে দিলে আমার পাঠকেরা খুশি, অথচ আমি খুনোখুনি থেকে দূরে, বোমার শব্দ থেকে অনেক দূরে, পল্লীর নিভৃত আঁচলে ভরপেট ভাত খেয়ে আরামের ঘুমে কাটাতে চেয়েছি দিন। অথচ আমার বারান্দায় সকালবেলার এক ফালি রোদ এসে হুমড়ি খেয়ে পড়লে আমার প্রাণ চঞ্চল হয়ে ওঠে। আমি আজীবন হতে চেয়েছি প্রকৃতির পুত্র। পিতা প্রকৃতি আমার হাত ধরে টেনে নিয়ে যাবে বনভূমির কাছে। আমি নতজানু হয়ে বনের সকল তৃণের কাছে, পাখির কাছে, গাছের কাছে, বহমান নদীটির কাছে, নদীর বুকে ভাসমান পালতোলা নৌকার হাঁসেদের কাছে আমার মনের সকল আনন্দধারা প্রকাশ করে যাব। কেরালা বেড়াতে গিয়ে পাহাড়ের বুকের ওপর অবিরাম কুয়াশার খেলা দেখে মনে হলো আমিও মিশে যাই কুয়াশার সঙ্গে, ঢুকে পড়ি তড়িঘড়ি মেঘের মায়াবী রাজ্যে। ঘর থেকে বেরোবার সময় ছোট একটি শেফালি গাছের চারা দেখে আমার মন কেঁদে ওঠে। মনে হয় এই চারা থেকে একদিন শেফালির বড় গাছ হবে। সাদা ও কমলা রঙের শেফালি ফুলে সমস্ত আঙিনা ভরে উঠবে। ফুটপাতের দোকানির সামনে সাজানো সবজির সমারোহ দেখে আমার মন উচাটন হয়ে ওঠে। মনে হয় এই সব লাউ কুমড়ো, ঝিঙে, পটল, কাঁকরোল আর সব শাকের মধ্যে নিহিত আমার জীবন। এই কবিতা রচনাকাল 2 অগাস্ট 2014। আমি এখন যে কবিতাটি পড়ছি এর নাম হচ্ছে স্পর্শের আগুন। ইদানিং কন্ডমের শরীর এত সূক্ষ্ম হয়েছে যে আমার শিশ্ন যখন তোমার ভগাঙ্কুরের গায়ে টোকা দেয় তখন তার চোখ থেকে পানি ঝরে পড়ার শব্দ শুনে আমার যন্ত্রখানা। তাদের মিলনের পথে অশরীরী একটা পাতলা দেয়াল ছাড়া প্রায় কিছুই থাকে না। লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, স্বচ্ছ বিভিন্ন বর্ণের কন্ডমের ভৌতিক অস্তিত্ব রাত্রির গভীর অন্ধকারে শুধু ছায়ার মতন একটু একটু অনুভূত হয়। তারা কি আছে নাকি নেই, এই বোধ ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু শারীরিক স্পর্শের যে স্ফূর্তি ভগাঙ্কুরের ভাগ্যে তা নাই। সে কেঁদে কেটে অস্থির হয়ে যায়। তার খুব লোভ। সে কন্ডমের আড়াল ছিন্ন করে পেতে চায় সুখ, স্পর্শের স্নিগ্ধ ছোঁয়া। এই দুর্মুখ কন্ডম এমনকি চেপে রাখে শিশ্নের উদ্গার। মানুষের মিলনের পথে কন্ডমের দেয়াল কবে অতিক্রান্ত হবে শিশ্ন সর্বদা এই নিয়ে ভাবাবেগে কম্পমান। তারও খুব পেতে শখ স্পর্শের আগুন। বেচারা মুখ করে রাখে চুন। প্রতিদিন কন্ডমের বৈরী দেয়ালে হয় অজস্র মানুষ খুন। তারা মাথা কুটে মরে কাঠের কঠোর বুকে, কাঠুরের অজানা তুরপুন। রাতে ও বিরাতে, দিনে ও দুপুরে, যখন শরীরে ক্রোধ, যখন সে দণ্ডায়মান হয়ে যায়, অন্তর্গত আগুনে নিজেকে পোড়াতে চায়, ভেসে যেতে চায় সমুদ্রের নুনে। ঝাঁকে ঝাঁকে ইলিশেরা আসে সমুদ্রের গভীর থেকে মিঠা পানির অন্বেষণে বাংলার নদীর বুকে ছেড়ে দিতে ডিম, কিন্তু কন্ডম করে রাখে ইলিশের ঝাঁট হিম।
এক মুহূর্তে শুধু সূর্যালোকে ছোট একটি লাফ দেয় জালে আটকা পড়া পথ ইলিশ, তারপর নিভে যায় তার সব বিষ। তার স্থান হিমঘরে। অতঃপর তার জন্য অভিবাসী সন্তানেরা আসবে পিতার কবরে এক মুঠো মাটি দিতে। কন্ডম কি হোম? আগুনের হোম শিখা জলে তার সমগ্র শরীর জুড়ে। এই কবিতাটি রচনাকাল 22 অক্টোবর 2014। এখন যে কবিতাটা পড়ছি এর নাম না পাবার কষ্ট। অল্প স্বল্প গদ্য পদ্য লিখে রাখি এই বলপেন দিয়ে অনবদ্য। সদ্য গোঁ ফোটার সময় থেকে মদ্য খেতে যায় কবিতার ঠেকে। পুষ্পপত্র 2-1 ছত্র দিয়েছি কারোবা খোঁপায় গুঁজে। যাকে দেব মালা কণ্ঠ দেশে পাইনি খুঁজে। রচনাকাল 1 ডিসেম্বর 2015। কুকুর কুণ্ডুলি পেতে। কুকুর কুণ্ডুলি পেতে শুয়ে আছি পথে, দুই চোখে নাই ঘুম। শিশির সম্পাতে ফোটে কুঁই কুঁই শব্দ ঠোঁটে, মনে পড়ে তোমার বুকের ওম। বাঘিনীর মতো তুমি ঘিরেছিলে আমার প্রহরী, এখন যৌবন গেছে চলে। তুচ্ছ পুষ্প পথে পড়ে আছি গন্ধ পরিহরি। ঘিন ঘিনে ঘায়ে বসে জিরায় পোকারা, চলমান চতুর্দিকে মূর্খ বোকারা। বুদ্ধিমান প্রাণী অতি দূর দিয়ে হেঁটে যায়, ছিলাম তোমার খাদ্য, আজ শুধু দেহখানা সময়ের প্রহার সয়ে যায়। এই কবিতার রচনাকাল 4 জানুয়ারি 2016। আচ্ছা, এখন যে কবিতাটি পড়ছি এই কবিতার নাম অসমকালীন। যেখানে গণতন্ত্র নাই সেখানে যে ফুল ফোটে তাতে গন্ধের বৈচিত্র্য থাকে না, রঙের বাহার থাকে না। বুদ্ধদেব বসু উপন্যাস লেখেন কালো গোলাপ নিয়ে। গোলাপে যদি গোলাপি আভা না থাকে তাহলে কিসের গোলাপ, কিসের কি, পান্তা ভাতে ঘি। আমার বাড়িতে আমাকে দুবেলা শাসাচ্ছে কাজের ঝি। আমি কবে তার আঁচল ধরেছি সেই পাপে, বুয়ার বাপের মৃত্যু হলো, মা মরলেন সেই শোকে। তাকে কারা হত্যা করেছে জানে সর্বলোকে। সখিনার চাচারা তার পিতৃহন্তা, কিন্তু সখিনা দেশের সব মানুষকে দেবারাচ্ছি চাপ কাচ্ছে। এখন যে কবিতাটা পড়ছি এর নাম মেঘেরা কেন ভেসে বেড়ায়। মেঘেরা কেন ভেসে বেড়ায়, ফুলেরা কেন ফোটে, বৃষ্টি কেন তুমুল ঝরে, রোদের তেজে গাছের পাতা হলুদ হয়ে যায়। দৃষ্টি কেন ছুটে বেড়ায় ফুলের ফোঁটা, গাছের বোটা মেঘের ওড়াউড়ি লক্ষ্য করে। অন্য বিশ্বে পাতারা সব বর্ণচোরা, এখন লাল তখন নীল। এখন পাতা ঘন সবুজ, পরক্ষণে পাকা তরমুজ। ক্ষেতের মাঝে বুক ফুটেছে, ক্ষেতের মাঝে বুক ফেটেছে। বনের সারা পথ জুড়েছে হেমন্তের সূর্যালোকে। ফুলেরা কেন রঙের খেলা খেলছে বসে আপন মনে। রঙের রাজা রঙের প্রজা, বিকেল বেলা মেতেছে আজ হোলি খেলায়। এই কবিতার রচনাকাল 30 অক্টোবর 2017।
এখন যে কবিতাটা পড়ছে, কবিতার নাম হচ্ছে বাটি। আজকালকার কলম অব্যবহারে বা অপব্যবহারে শুকিয়ে যায়। কলমের এমন নিঃশব্দ আত্মাহুতি অসংখ্য কলমদানিতে পড়ে থাকে, আমি কিছুই টের পাই না। আমার বন্ধু গোলাম মোস্তাকিম, তার ছিল কলমের শখ। সে ফাউন্টেন পেন ছাড়া অন্য কলম ব্যবহার করত না। নিজে কিনে কিনে আর বিভিন্ন কর্মস্থল আর বন্ধুদের কাছ থেকে উপহার পেয়ে মৃত্যুর আগে পর্যন্ত কত যে ফাউন্টেন পেন সে জমিয়েছে, তার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তার সুযোগ্য 2 পুত্রের একজন আছে ওকালতি পেশায়, অপরজন সাংবাদিকতায়। জানি না তারা এইসব কলম কি করেছে। গ্রামাঞ্চলের কৃষকদের মতো আমারও আছে জমিয়ে রাখার স্বভাব। মনে করি এই কলমটা ফেলে দেব, এত সুন্দর তার নিব, এত মনোরম তার অবয়ব, আজ না হয় আগামী কোনো একদিন আমার নিশ্চয়ই কাজে লাগবে। কিন্তু জীবনের নদীপথে বহু দূরত্ব পাড়ি দিয়ে এসে এখন দেখছি আমার কলমগুলোর সবই অকেজো। সেগুলোর কালই শুকিয়ে গেছে। নদীপথে নৌকা চলেনি, ট্রলার চলেনি, কোনো মাঝি গেয়ে ওঠেনি গান। আশেপাশের মানুষ বর্জ্য ফেলে ফেলে নদীর নাব্যতা নিয়ে এসেছে শূন্যের কোঠায়। এখন এই নদীপথে তালের ডঙ্গাও চলবে না। এখনো প্রাণে ধরে ঘরের কোনো একটা জিনিস ফেলে দিতে এত মায়া লাগে কেন? যদি সব জমিয়ে রাখি, ঘরের সীমাবদ্ধ আয়তন উপচে ভাঙাচোরা অকেজো জিনিসে ঘর ভরে উঠবে, একসময় নিজের অস্তিত্বই হবে হুমকির সম্মুখীন। এই সামান্য জ্ঞান যে আমার নাই তা ঠিক নয়, কিন্তু সমস্ত শরীর জুড়ে অনিঃশেষ মায়া। প্রতিটি রোমকূপে চুপে শুয়ে আছে মমতার বাটি। কোথায় ফেলবো এই মহামূল্য বাটি, যাতে আমি বহুদিন মুড়ি নিয়ে খেয়েছি নিভৃতে?